মানে কি অনুষ্ঠানে করতে বলছেন ওটা? ওইটা হচ্ছে ধরো আমাদের মহকুমা বইমেলা, সেটা চন্দ্রকোনা এবছর উদ্বোধন হলো। নিজেরা করবো আমরা, নিজেরা করবে, একটা কমিটি গঠন হয়েছিলেন, সেখানে মাল্যদান করবো। সেখানে মাল্যদান করছেন আজকের অনুষ্ঠানের সভাপতি উমাশঙ্কর নিয়োগী মহাশয়, এবং আর কেউ আমরা পুষ্পার্ঘ অর্পণ করে দেখি ভালো তো। ঝামেলা থাকলে আর মস্তিষ্ক স্থির না হলে তো লেখা আছে না। কবিতা এবং আজকের আলোচনা সবকিছু নিয়ে আমরা এসে পৌঁছেছি এই পুণ্যভূমিতে। আমরা প্রণাম জানাই সেই পুণ্যভূমির মাটিকে। আমরা এখন আজকের অনুষ্ঠানের সভাপতিকে বরণ করে নিচ্ছে সম্পূর্ণা পাল। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট গবেষক উমাশঙ্কর নিয়োগী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। এরপর তাকে স্মারক উপহার তুলে দিচ্ছে অদিতি হালদার। সৃজনের পক্ষ থেকে ক্ষুদ্র ভালোবাসার সঙ্গে এই ছোট্ট উপহার। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় সিদ্ধার্থ সাঁতরা মহাশয়কে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে অদিতি হালদার। অদিতি ঘুরবে এদিকে। তার হাতে স্মারক তুলে দিচ্ছে সম্পূর্ণা পাল। বরণ করার সময় ঘুরে যাবে সম্পূর্ণ একটু, ঠিক আছে? আমরা এরপর বরণ করে নেব বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী শক্তিপদ বেরা মহাশয়কে। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সৃজনের পক্ষ থেকে মুক্তি ব্যানার্জি। মুক্তিটা ঘুরে আমরা সৃজন পরিবারের পক্ষ থেকে স্যারকে অনেক শ্রদ্ধা জানাই। স্যারের হাতে সৃজনের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছে অদিতি হালদার। এরপর আমরা বরণ করে নিচ্ছি সৃজনের অন্যতম বন্ধু পেশায় আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি মহাশয়কে। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সম্পূর্ণা পাল, এবং তার হাতে সৃজনের পক্ষ থেকে স্মারক উপহার তুলে দিচ্ছে মুক্তি ব্যানার্জি। এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট কবি দেবাশিস প্রধানকে। কবিতাময় যার জীবন, যিনি কবিতার জন্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যেতে পারেন এবং সৃজনের ডাকে প্রত্যেকবারই আমরা দেবাশিস থেকে পাই। তার হাতে উপহার তুলে দিচ্ছে সম্পূর্ণা পাল। আমরা বরণ করে নেব বিশিষ্ট কবি, উপন্যাসিক, গল্পকার মঙ্গল প্রসাদ মাইতি মহাশয়কে। সৃজনের পক্ষ থেকে মঙ্গলদাকে অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। তার হাতে স্মারক উপহার তুলে দিচ্ছে সম্পূর্ণা পাল, এবং তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। এরপর আমরা বরণ করে নিচ্ছি এই সময়ের আমাদের জেলার বিশিষ্ট কবি তনুশ্রী ভট্টাচার্য মহাশয়াকে।
তাকে সৃজনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সম্পূর্ণা পাল এবং তার হাতে সৃজনের উপহার তুলে দিচ্ছে অদিতি হালদার। এরপর আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট কবি অশোক ভট্টাচার্য মহাশয়কে। অশোক ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সৃজনের পক্ষ থেকে মুক্তি ব্যানার্জি। লাইভ করে দাও যতটা হয়। এবং তার হাতে তুমি যা ছবি তুলো, স্মারক উপহার তুলে দিচ্ছে সম্পূর্ণা পাল। ছবি তুলো তুমি। এরপর আমরা বরণ করে নেব আমাদের এই সকল কর্মকাণ্ডের যিনি মূল হোতা, আমাদের দ্রোণাচার্য সৃজন সম্পাদক অধ্যাপক লক্ষণ কর্মকার মহাশয়কে। তাকে আমি আহ্বান জানাচ্ছি, স্যার মাঝখানটাই আপনি সামনে চলে আসুন। তাকে সৃজনের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে সৃজনের আরেক কর্ণধার মুক্তি ব্যানার্জি। মাঝখানটাই সঞ্চালক। এবার আমাদের আজকের এই কবিতা সমারোহের সঞ্চালক মাননীয় প্রবীণ চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্পূর্ণ অতিথি। আমাদের সকলের স্নেহের অতিথি বরণ করে নিচ্ছেন প্রবীণ চক্রবর্তী। আজকের আমাদের এই অনুষ্ঠানে কবিতা নিয়ে যে আলোচনা, সেই আলোচনা করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এই সময়ে দুজন কবি তপনজ্যোতি মাঝি এবং কবি সৃজিত জানা, তারা কবিতা নিয়ে আলোচনা করবেন। সেই দুজন আলোচককে আমি আহ্বান জানাচ্ছি, তাদেরকে আমরা বরণ করে নেব। কবি তপনজ্যোতি মাঝি এবং কবি সৃজিত জানা। কবি তপনজ্যোতি মাঝিকে বরণ করে নিচ্ছে সম্পূর্ণ পাল এবং কবি সৃজিত জানাকে বরণ করে নিচ্ছে অদিতি হালদার। অনুরোধ, আপনারা অনুষ্ঠান হলের ভেতরে চলে আসুন। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছি, আপনারা ভেতরে চলে আসুন। ভূমিতে আজকে সৃজন পরিবার তার সমস্ত কিছু নিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি। এখন আজকের এই সৃজন সমারোহ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আত্মীয় স্বজন সকলে উপস্থিত, আমি মনে করি আমাদের এই পত্রিকার প্রায় ৩৩ বছরের চলার পথে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত। বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন, একই সঙ্গে আপনারা যারা এসেছে তারা তাদের বিচিত্র সৃষ্টির বিনিময় করবেন, কথা লাভ ঘটবে, এই পরিকল্পনা আজকে আমাদের আয়োজন। আনুষ্ঠানিকভাবে আমি প্রথমেই বিদ্যাসাগরের প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম এবং আমাদের নাম এমন কিছু ব্যাপার নয়, তার নামের পাশে আমরা যে আছি সেখানে আমাদের নামহীনতাই নাম। আপনারা যারা এসেছেন আন্তরিকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে বলা যায় বিদ্যাসাগরের অমোঘ আকর্ষণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরও আনুষ্ঠানিক সম্ভাষণ জানাই। আজকের সৃজনের এই যে আয়োজন, সেই আয়োজনে ফোনটা একটু বন্ধ করতে হবে। একটি
সংকলন অক্ষর পুরুষ তার আনুষ্ঠানিক প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঘাটাল মহকুমার বিশিষ্ট সাহিত্যিক সম্মানীয় শ্রী প্রকাশ সামন্ত মহাশয়কে। তার হাতে সৃজনের বিদ্যাসাগর নিয়ে একাধিক সংখ্যা আছে। এটি ক্ষুদ্র আয়তনের ক্ষুদ্র সময়ের মধ্যে তৈরি অক্ষর পুরুষ আপনি প্রত্যেকের হাতে দিয়ে দিন। এটি আমাদের সৃজনের পক্ষ থেকে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। যদিও আয়তনে ক্ষুদ্র, কিন্তু সেটি ক্ষুদ্র নয়। এর মধ্যে রচনার পাশাপাশি বিদ্যাসাগর মহাশয়ের সারা জীবনের বর্ষপঞ্জি ধরে ধরে সমস্ত কর্মকাণ্ড দেওয়া আছে, যেটি একসঙ্গে একটি বিরাট কাজের চেতনা ঘুমিয়ে থাকে, আমাদের সমাজ সচেতনতা ঘুমিয়ে থাকে, আমাদের মানবিকতা ঘুমিয়ে থাকে। দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, সহসা শুনি রাতের পড়া, কখনো কখনো কড়া নেড়ে কেউ আমাদেরকে সচেতন করে। উদ্দিষ্ট জাগ্রত, আমাদেরকে জাগতে হয়। কার কথা লিখব? মানুষের কথা, প্রকৃতির কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, মানবিকতার কথা। অবনী বাড়ি আছো, এই অবনী আর কেউ নয়, এই অবনী আমি, আপনি, প্রত্যেক। আমরা কি বাড়ির মধ্যে আছি, আমাদের চেতনার মধ্যে আছি, আমাদের ভালোবাসার মধ্যে আছি, আমাদের মানবিকতার মধ্যে আছি? আমরা তো একটি শিল্পী। স্যার সহজ করে দিয়েছেন একটি বিষয়, আমাদের চাপে পড়ে গ্রহণ করবেন, বর্জনটা মনে মনে করে দেবেন ভালো না লাগলে। আর যে কথাগুলো বলবো সেগুলো আমার নিজের অনুভূতি। কবিতা হলো যে বিষয়টা আমাকে রাখা হয়েছে, সেটা হলো কি নিয়ে লিখবেন আপনারা, কি নিয়ে লিখবেন সেটা কবির ব্যাপার, তার তো নিজস্ব সম্পত্তি, এখানে আমার মাথা গলানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি কি নিয়ে লিখব, আমি কি নিয়ে ভেবেছি সেটাই রাখছি কথাটা। একটা নিয়ে দ্বন্দ্ব দশকের পর দশক চলে, শিল্পের জন্য শিল্প না মানুষের জন্য শিল্প, এটা নিয়ে দ্বন্দ্ব প্রবহমান, এর নিষ্পত্তি নেই। কবিতা হলো ব্যক্তি মানুষের চিন্তা শক্তির এমন একটা প্রকাশ যে কল্পনার মাধ্যমে তার বাস্তবে একটা নিখুঁত চিত্র তুলে ধরে। আর চিন্তা চেতনার মাধ্যমে রচিত কবিতা হয়ে ওঠে নান্দনিক একটা মাধ্যম হয়ে ওঠে, সর্বজন গ্রাহ্য সার্বজনীন আধার। সেই আধারের মধ্যে সবকিছু থাকতে পারে, সমাজ থাকতে পারে, রাষ্ট্র থাকতে পারে, ব্যক্তি থাকতে পারে, ব্যক্তির জীবন থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে। কবিকে কখনো কখনো মনে হয় একজন পয়গম্বরের মতো, যিনি এমন একটা হিরণ্ময় আলো ছড়িয়ে দিতে পারেন, মুহূর্তে অন্ধকার আলোকিত হয়ে উঠতে পারে। কবি ম্যাজিশিয়ানের মতো হতে পারেন, একটা চমৎকার তৈরি করে দিতে পারেন, চমৎকারিত্ব তৈরি করে দিতে পারেন। কবি হয়ে উঠতে পারেন সত্য দ্রষ্টা, কবিকে বলা হয় নাকি প্রজাপতি। কবিতা আমার কাছে মনে হয়েছে, আমি আলোচনা করতে গিয়ে ভেবেছি কবিতা একটি গাছের মতো। এইভাবে আমি উদাহরণটাকে ভাবনার চেষ্টা করেছি। কবিতা, সেই কবিতা গাছটি যে ভূমির উপরে দাঁড়িয়ে আছে, সেই ভূমির অন্তর্ভাগটিকে মনে হয়েছে আমার প্রবহমান দেশজ ঐতিহ্য সংস্কৃতি, বহির্ভাগটাকে মনে হয়েছে আমার সমকাল, শেকড়টাকে মনে হয়েছে কবির ভাবনা, ভাব, কল্পনা। ফলত এই দেশজ প্রবহমান সংস্কৃতির ভেতরে আমার কল্পনার শেকড়কে প্রবাহিত করে সমকালের উপর দাঁড়িয়ে আমি বৃক্ষ যে কাণ্ড, সেই কাণ্ডটা নির্মাণ করছি একটা কবিতা। সেটা প্রকাশ, কাণ্ডটা মনে হয়েছে কবিতার প্রকাশ। পত্র, শাখা প্রশাখা, কবিতার বিচিত্র কাহিনী, বিভিন্ন ফর্ম, ফুল মনে হয়েছে, ফুল এবং ফুলের সৌরভকে মনে হয়েছে আমার কবিতা থেকে আহরিত, সঞ্চারিত আমাদের পাঠকের একটা বোধের বিকাশ, উত্তরণ। ফলকে মনে হয়েছে আমার একটি কালোত্তীর্ণ, কালকে ছাপিয়ে যাওয়া এক উচ্চারণ কবিতা।
কবি যদি সত্য দ্রষ্টাই হয়, তাহলে কবির কাছে দুটো সত্যই সমানভাবে প্রাসঙ্গিক হওয়া উচিত। চাঁদের হাসি বান ডেকেছে উছড়ে বলে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, এটাও যেমন সত্য হবে, একইভাবে সত্য কবির কর্মে উঠে আসবে। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমাকে দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসা রুটি। এই দুই সত্যকেই কবি সমান দৃষ্টিতে সমানভাবে প্রকাশ করবেন, করেওছে দশকে দশকে। দশম শতাব্দীর পদকর্তারা তো প্রেম লিখেছেন। যোগিয়া তুই বিনু ক্ষণহীন জীবমি, তুহু মুখ চুম্বি কমল রস পিবমি, প্রেম প্রকাশ করেছেন। উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি, মরঙ্গ পিচ্ছ পরহীন শবরী গীবত গুঞ্জরি মালি। প্রকৃতি লিখেছেন, শবরী প্রেম লিখেছেন। একই সাথে দারিদ্র লাঞ্ছিত দশম শতাব্দীর সমাজকে, অন্যকে, ক্ষুধার হাহাকারকে তুলে ধরেছেন চর্যা পদকর্তারা। তাহলে তো ধর্মর নাকি বড় বেশি, হারিত ভাত নাই নীতি আবেশী। মঙ্গল কাব্যের চর্যায় যেমন পৌরাণিক কাহিনীকে তুলে ধরেছেন মঙ্গল কাব্যের কবিরা, একইভাবে পাটনির মুখ দিয়ে প্রকাশ করেছেন তৎকালীন সমাজকে। প্রণমিয়া পাটনি কহিল জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নিশ্চিত করে তুলে ধরেছেন সেই সমকালকে। কবি তো সমকালকে অস্বীকার করতে পারেন না। বৌদ্ধরা বলেছেন যে কবিকে সবচাইতে বেশি প্রভাবিত করে তার সমকাল। ফলে প্রকৃতি প্রেম থাকবে, সমকালও থাকবে। ব্রিটিশ পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে নারী জাগরণের কথা লিখছেন, কিন্তু পৌরাণিক চরিত্রকে গ্রহণ করেছেন মহাকাব্যিক যুগে মাইকেল। কিন্তু সেই পৌরাণিক চরিত্রের মুখে বশ করিয়েছেন প্রতিবাদের ভাষা সময়ের প্রয়োজনে। প্রতিনায়ক ইন্দ্রজিৎকে দিয়েছেন নায়কের মর্যাদা। দেশ যখন পরাধীন, তখন যুবককে এগিয়ে আসতে হবে সেই পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ফলে নিজের ভূমিকে রামের হাতে তেরাগে ছেড়ে দিতে রাজি নন ইন্দ্রজিৎ। বিশ্বাসঘাতক সেই অর্থে বিভীষণের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন ইন্দ্রজিৎ, ছাড়ো এ পথ, ফিরিয়া আসিব আজি এখনই, দেখিব আজিকে কোন দেব বলে, বিমুখের সমরে মরে সৌমিত্র সুমতি। মধুকবি তীব্রভাবে ইন্দ্রজিৎকে এগিয়ে দিয়েছেন যুব প্রতিনিধি হিসেবে। চিত্ররূপময় কবি, হেমন্তের কবি, জীবনানন্দের কবিতায় বারবার ফিরে এসেছে প্রকৃতি। রূপসী বাংলাকে এক অনন্যভাবে তুলে ধরেছেন আমাদের কাছে। বাংলার মুখ দেখিয়াছে তাই, খুঁজিতে যায় না পৃথিবীর রূপ, অন্ধকারে জেগে উঠে ছাতার মতো বড় পাতা টেনে নিচে বসে আছে ঘরের দোয়েল পাখি, তাই নিচে চেয়ে দেখি অসত্যের চুপ সঠিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে পাবে, চাঁদ চম্পার কাছে এমনই অপরূপ রূপ দেখেছিল। লিখেছেন জীবনানন্দ। জীবনানন্দ প্রেমে মাতোয়ারা হয়ে আছেন ব্যক্তিগত জীবনে। সেই সময় আবেগের সঙ্গে অন্বেষণ করছেন প্রেম। সবুজ ঘাসের দ্বীপ, যখন সে চোখে দেখে দারুচিনির দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নিড়ের মতো চোখ তুলে নাটকের বনলতাসে। প্রেমও লিখেছেন। একইভাবে 1946-47 কবিতায় জীবনানন্দ তুলে ধরেছেন সমকালকে। এই যুগে তেমন কোনো আশা নেই যাত্রীকে অস্বীকার করতে পারেননি সমকাল। 10টা করে তালিকা করে নজরুল ইসলামের জীবনে যদি আমরা দেখি, এক হাতে বাঁশের বাঁশরি, এক হাতে রণধূপ, এরপরে স্যার বললেন যে সম্পূর্ণ গান তিনি চিৎকার করে লিখছেন প্রেমের কথা। আবার কখন আসবে ফিরে সেই আশাতে জাগবো রাত, হঠাৎ কখন স্যার বললো সম্পূর্ণ করে দিতে। ফিরবে, হঠাৎ কখন ডাকবে ফিরে অকস্মাৎ সেই আশাতে জাগবো রাত। যাও না যেথাও বহু দূরে, দূর সুদূরে, মরণ বনের গহন জুড়ে, কাঁদলে তুমি আসবো ফিরে। একইভাবে লিখেছেন, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, ওই ভয়ের টুটি ধরবো টিপে, ভয়কে করবো লয়। বলেছেন তিনি, অস্বীকার করতে পারেননি। এমনকি সরাসরি তীব্র প্রতিবাদ করেছেন আনন্দময়ী আগমনের কবিতার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। জেলে গেছেন, অনশন করেছেন। একইভাবে যদি আমরা ফিরে আসি রবীন্দ্রনাথের কাছে, এক বিচিত্র শিক্ষা আমাদের তার কাছ থেকে পাবো।
তিনি যুবককে আহ্বান করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। লিখছেন রূপ অরূপের তত্ত্ব, সীমা অসীমের তত্ত্ব লিখছেন, প্রেম লিখছেন, প্রকৃতি লিখছেন। একই সাথে উদ্বুদ্ধ করছেন যুবককে ঝড়ের মতন বিজয় কেতন নেড়ে, অট্টহাস্যে আকাশখানা ফেড়ে, ভোলানাথের ঝোলা ঝুলি ছেড়ে, আই প্রমত্ত আইরে আমার কাঁচা, হ্যাঁ ভুলগুলো সব আনরে বাছা বাছা, ওরে নবীন ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘা মেরে তুই বাঁচা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখছেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। শুধু কি কবিতার মধ্যে সীমাবদ্ধ আছেন রবীন্দ্রনাথ? 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরাসরি নেমে এসেছেন রাস্তায়। নাকোদা মসজিদের মৌলবীর হাতে পরিয়ে দিয়েছেন রাখি, এবং সেই সময়ের সর্বোচ্চ সম্মান নাইট উপাধি পরিত্যাগ করছেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে। কেবলমাত্র কবিতায় আটকে থাকেননি। দুপুরে রুক্ষ গাছের পাতারা কোমলতাগুলি হারালে, তোমাকে বকবো ভীষণ বকবো আড়ালে, এমন গভীর প্রেমের উচ্চারণ তো শঙ্খঘোষী লিখেছেন। একই সাথে লিখেছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বামে গিরিখাত, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তা বলে এভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবির এই যে দর্শন, প্রেম, প্রকৃতি এবং সমকাল একই সাথে সমান্তরে বয়ে বেড়াচ্ছেন, এটাই তো কাঙ্ক্ষিত কবিদের কাছে, এটাই তো প্রার্থিত কবিদের কাছে। একেবারে রূপনারায়ণের কুলে ৭৯ বছর বয়সে যখন রবীন্দ্রনাথ লিখছেন, কি অপূর্ব ভাবে লিখছেন তার কথা। তিনি 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 অবহেলা করছেন, তাচ্ছিল্য করছেন শৌখিন মজদুরিকে, বারবার বলছেন ভালো নয় সে তো শৌখিন মজদুরি। এবং তার রূপনারায়ণের কবিতায় বোধহয় আমার মনে হয় সব থেকে তিনি কনক্লুশন টেনেছেন তার চিন্তা চেতনা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ সব। আমি রাজেন্দ্র শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গনা রাজেন্দ্র সম্মান জানিয়ে আমার কথা ছোট্ট করে বলছি, আমি কবিতাই করব। যখন আমাদের বন্ধু আলোচক স্মৃতি বা আমাদের বন্ধু কবি তপন জ্যোতিবাদী বলছেন, কবিতায় আমাদের সত্যি সত্যি কিছু নেই। আমাদের হাতের কাছে যেরকম একজন স্থপতিকারের হাতের কাছে থাকে, কিন্তু লেখার সময় হয়ে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে। এটা হয়, এটা একটু হয়, তবে পরে ওটাকে আবার দেখতে হয় যেন কোন দিকে চলে গেলাম।
যে আপনার কি হয়। আর সত্যর কথা বলছেন, সত্য যেরকম আমাদের শুধু কিন্তু ওই একটা সময় তার জীবনের প্রথম পর্বটা পেরোনোর পর এই অনুভূতিটা তার কাছে প্রকট হয়েছিল। এখানে যে আমি আসতে পেরেছি এতে আমার ভীষণ আনন্দ হয়েছে, তাই আমি একটি কবিতা লিখেছিলাম। মণ্ডপ সজ্জায় সজ্জিত মায়ের মুখ, মাটির গন্ধ মাখে নারী শক্তির গৃহকোণ, একটু পরেই আছে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। কবিতার মাধ্যমে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি শ্রদ্ধা মধ্য দিয়ে রাত জাগা ইত্যাদি কর্মসূচি, সেই বিষয়টাই সামনে রেখে কপিলেট, কবিতার নাম কপিলেট। আমার মতো আমি হাঁটতে পারি, বাঁচতে পারি,
গাইতে পারি নিজের মতো মধ্য রাতে, ছুটতে পারি সমুদ্রের তীর বরাবর মধ্য পানে, বাধ্যবাধকতা নেই আগুন খেলার প্রতিবাদের চিৎকারে। আমার আমি উড়িয়ে দিতেই পারি ঘুড়ির সাথে নিজেকে, মাঝ আকাশে হলুদ রুমাল গলায় বেঁধে। ঘুম ভাঙা ভোর আসে যখন, যারা ভদ্রলোককেও দেখি পাঁচবেড়িয়া মোড় থেকে সয়লা পর্যন্ত একা একাই হাঁটে, সাইকেলে করে বাজারে যান, একা নয়, নেতা থাকে, মন্ত্রী থাকে। ফুটপাতের আলোয় বিবর্ণ দেহ সব এক একটা মায়াবী চরিত্র, কতগুলো অস্থি চরণ। বন্ধুদেরও আমি আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমার শরীরটা ভালো নেই, তাই আমি তাড়াতাড়ি যাবো। আমার স্বপ্ন শুদ্ধি ফসলের গ্রামে, ঝরা ফুলে সুখের নির্যাস, সমুদ্রের গভীরতা অধরা বলেই দুটি চোখে এত নোনা জল। দেখা অস্তিত্ব টিকিয়ে রাখায় কি জীবন সংগ্রাম? হলুদ পাতার মতো স্মৃতিরা ছড়ে পড়ে, শুনতে পাই বেলা শেষের গান। মাঝে মাঝে নিজেকে দেখার বড় স্বাদ হয়, তোমার কাছে হাঁটছিলি তুই একা, আমি তখন মেঘের ছাতা, সূর্যকে দিয়ে থাকা। তুই যখন অভুক্ত প্রাণ মন্বন্তরের দিনে, আগুন খাতার পৃষ্ঠা থেকে। আমার এখন গদ্যই লেখা হচ্ছে। এই যে তুমি জেনে গেছো এটাই তোমার নিজের বাড়ি, এই যে তুমি জেনে গেছো এটাই তোমার নিজের বাড়ি, এই যে তুমি ছড়িয়ে আছো সারা বাড়িময়, এই যে তুমি জেনে আছো সাজের বেলা তোমার নামে তুলসী মঞ্চে প্রদীপ জ্বলে, স্মৃতির পাটে সূর্য আঁকে টুকটুকে লাল, এই যে তুমি উদয়স্ত। ফুল ঝরে গেলে পড়ে থাকে পবিত্র সন্ধান, দোলাচল মুক্ত হলে দেবত্ব স্বীকৃত হয় অন্তর্মহলে, তখন জ্যামুক্ত গতি, চেতনায় রং নয় সুগন্ধ প্রকট হয়ে ওঠে সর্বভোগ সময়ের আলিঙ্গনে। সময়কে আমাকে দীক্ষিত করো, শেখাও অনায়ত্ত যা, শেখাও অনায়ত্ত যা কিছু জীবনমুখী। সময়ের ভাষ্য পড়তে চেয়েছি, আমার অন্তরঙ্গে রাখা মুখখানি কতদিন হলো জীবন সঙ্গীতের মতো বেজে যাচ্ছে অনিশ্চিত। প্রায় 36 জন বসে আছে কবিতা শুনবে বলে, কবিতা নিজের কবিতা পড়বে বলে, আর সবশেষে সৃজনের প্রতি তার ভালোবাসার জন্য। আমি কবিতা পড়ছি না, বুঝতেই পারছেন পরিস্থিতি আমার পক্ষেই আছে, আপনাদের পক্ষে না। কিন্তু দুটি খুব মেধাবী আলোচনা হয়েছে আজকে কবিতা, সেই আলোচনা প্রসঙ্গে আমি দু একটি কথা বলছি, কারণ প্রত্যেকে পেট খুব ভালোভাবে আজকে পড়েছে, যে খিদে আর কথা নিতে পারবো না তা নয়, পড়াতে একটা কথা আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি। এখন খুব সহজ একটা বিষয় ছিল বলার, যে কি নিয়ে কবিতা লিখব আর কেমন করে লিখব। এই ঘরে আপনারা শুনলেন একজন খুব প্রবীণ মানুষ, তিনি বললেন যে 450 কবিতা তার ছাপা আছে, সেই 450 কবিতা দেখেন, কিন্তু সেই কবিতা আর লিখতে পারছেন না। ওটাকে পড়ে দিন, ওটা অন্ধকার হয়ে যাবে, কবিতার অন্ধকার হয়ে যাবে। পড়ো আপনি তখন।
হ্যাঁ, এই কথাটা শেষ করে দিল। যে ঘটনা হলো, সিদ্ধান্তে আমাদের সিহিত জানিয়েছে যে সমকালের হতে হবে এবং সমকাল উত্তীর্ণ হতে হবে। ব্যাপারটা অনেকটা সোনার পাথর কাটে, যে সমকালও থাকবে আর তাকে কালোত্তীর্ণ হতে হবে। এই যে যেটাকে বলছি সোনার পাথর কাটি, এইটা তৈরি করাই হচ্ছে কবির কাজ। কবি পারেন সোনার পাথর কাটি তৈরি করতে, অর্থাৎ কোন কবিতা সমকালীন, কিন্তু তার মধ্যে একটি পংক্তি বা কয়েকটি শব্দ চিরকালের জন্য মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের বোধে আটকে যায়। শুধু শব্দটা নয়, শব্দের সঙ্গে সামগ্রিক কবিতার বক্তব্য ব্যঞ্জনা। ছুঁয়েছি ও করছে রাজনীতি, ঘুম ভাঙলে ফুল দেখে না, চাঁদের আলোয় পথ হাঁটে না, 3 সন্ধ্যা গান করে না, জীবন শুধুই বিড়ম্বনা, এ কথা কখনো বলছেও না, ও করছে রাজনীতি। ছুঁয়েও না ছি, ও নয় পোষা কলমছি, মাঠের গল্প বলতে পারে, কলের কাহিনী গড়তে পারে, বাঁচার জন্য লড়তে পারে, সহ্য করে না তোমার আমার মিষ্টি বুজুর্গি, ও করছে রাজনীতি। ছুঁয়ো না ছি, ও করছে রাজনীতি। ফন্দি আটা উলুক সুলুক, ও চাইছে সবাই ধরুক, কণ্ঠে কণ্ঠে আওয়াজ তুলুক, গোলাম গোলাম খেলা ভুলুক, বাঁচতে চাই বেঁচে আছি, ও করছে রাজনীতি। নমস্কার। Thank you.